হ্যাঁ, সর্বনাশ! রাজকোষাগার যে দেখছি একেবারে খাঁ খাঁ করছে। ও, হালচাল যা দেখছি তাতে মনে হচ্ছে এখনো তো খাজনাই জমা পড়েনি। এদিকে কয়েক মাস পরই তো আবার নবাব লোক পাঠিয়ে খাজনা তলব করবে। না না না, এক্ষুনি ব্যবস্থা না নিলে নবাবের সামনে নাকখত দিতে হবে। আর নবাবের যা মতিগতি, সিংহাসন থেকেও নামিয়ে দিতে পারে। ওরে বাবা, ভাবলে কেমন যেন শিউরে শিউরে উঠছি। এই আগে বাবা, আর কতক্ষণ এরকম ঘাড় গুঁজে বসে থাকতে হবে? করলেই তো অকাজ করবেন, তার থেকে চুপচাপ বসে আছেন এটাই ভালো হচ্ছে নাকি? আর তুমি কি কাজের বেলা কাজই, আর কাজ ফুরলেই পাজি। আই, একে তাকে পাজি বলার আগে নিজে কি সেটা ভেবে দেখেছো? এই তো আপনি এসে গেছেন মহারাজ। আসবো না তো কি, ওই ভুয়ো কোষাগারে বসে ধুনো দেব আর আরতি করব? ঠিকই তো, এসব কি আর আপনার কাজ মহারাজ? একে মনে হচ্ছে মহারাজ মেজাজের একেবারে 14টা বাজিয়েই এসেছেন, তার উপর আবার গোপাল ফোড়ন কাটছে। ফোড়ন ছড়িয়েই তো রন্ধনকে সুস্বাদু করে পরিবেশন করে গোপাল। ওদিকে রাজ সিন্ধুকের অবস্থা বেহাল, আর এদিকে মজলিস হচ্ছে। ওই ব্যাপারটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ। এই তোমার ওপর ছেড়ে ছেড়েই তো আজ এই অবস্থা হয়েছে। দেখতে এরকম আমরা আটির মতো হলে কি হবে? পেট যা ভরার মন্ত্রী মশাইয়েরই ভরেছে। পেট আমার ভরেছে আর ঢেকুর তুলছে গোপাল। এদিকে রাজস্ব আদায় তো ডকে উঠেছে। এখন বাজে বকবক বন্ধ করে কাজের কথাটা বলবে। সেটাই তো বলছিলাম মহারাজ, আমার উপরে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিন। আপনি শুধু দেখবেন সবার কাছ থেকে আমি কিভাবে পয়সা আদায় করি। তবে দেখবেন মন্ত্রী মশাই, আপনার খপ্পরে পড়ে যেন বেচারা প্রজাদের প্রাণটা ছপ করে চলে না যায়। এই, তুমি কি বলতে চাইছো বলো তো গোপাল? মহারাজ, গ্রামের বেশিরভাগ চাষি সবেমাত্র ধান বুনেছে, তাই তাদের পক্ষে এই মুহূর্তে খাজনা দেওয়া সম্ভব নয় মহারাজ। তবে এটাও জেনে রাখো গোপাল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল মাঝে মাঝে বাঁকাতেও হয়। না না না, মন্ত্রীকে একটা সুযোগ দেওয়া দরকার। চিন্তা করবেন না মহারাজ, আপনাকে বিপদ থেকে আমি করব উদ্ধার। তাহলে যে এবার একটু নড়ে চড়ে বসতে হয়। এই যে অনেক খাজনা বাকি, দিচ্ছ কেন ফাঁকি? খাজনা মেটাও সবাই, নইলে হবে জবাই। তাই সুরসুর করে দিয়ে দাও দেখি মালকড়ি কি আছে। মন্ত্রী মশাই, চাষবাসে তো এই অবস্থা, এখন কথা কি করে দেব বলুন দেখি? তাই বললে হয়? দিয়ে দে, যা আছে ভালোই ভালোই, না হলে কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে। না না না, রক্ষা করুন, রক্ষা করুন, যা আছে আমি তাই দিচ্ছি, রক্ষা করুন। এই যে বেশ তো রসে বসে আছো, ওদিকে মহারাজের খাজনা ভরার কি হবে? এই তো ধান বুনেছি, ফসল উঠলেই দিয়ে দেব। হ্যাঁ, এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা খুশি করবে? না না, আমি থাকতে ওসব চলবে না। আমি আমি কথা দিচ্ছি মন্ত্রী মশাই, আমি কথা দিচ্ছি। কথা নয়, টাকা দাও। আরে হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কে এনে। এমন ভাবে সব কেড়ে নেবেন না। যা, তবে মহারাজের সাথে দেখা কর গিয়ে। বাঁচালে বাঁচাবে, মারলে মারবে, তবে হালকার ওপর ভারী করে। আজ বেশ ভালোই আমদানি হয়েছে।
আমাদের সমস্যার কথা একজনই শুনবে। ঠিক বলেছিস। এখন এখন আমাদের ওই গোপাল দাদাই ভরসা। আমরা সবাই মিলে বললে গোপাল দাদা নিশ্চয়ই কিছু একটা উপায় বার করে দেবে। হয়তো গোপাল দাদা, চল 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 সব ভালো করে গিয়ে ওকে ধরি। গাঁ থেকে যে একেবারে দল বেঁধে সবাই আসছে। ব্যাপার খুবই গুরুতর গোপাল দাদা। মন্ত্রী মশাই জোর করে আমাদের যা আছে সব কেড়ে নিয়েছে। টাকা পয়সা, গয়নাঘাটি, এমনকি এমনকি ওই জমির দলিলও ছাড়ছেন না। ঠিক যা ভেবেছিলাম তাই। বেচারা প্রজাদের জবাই করে মন্ত্রী বেটা কামাই করতে শুরু করেছে। আর যাদের কিছুই দেওয়ার মুরত নেই তাদের মহারাজের কাছে গিয়ে দরবার করতে বলেছেন। তুমি কিছু একটা করো গোপাল দাদা। এড়ে গরু তেড়ে এলে সরে যাওয়া ছাড়া আর কি উপায় আছে ভাই? তার মানে তুমি আমাদের সরে পড়তে বলছো? না না, এখনই নয়, তবে বলা তো যায় না কখন যে কি হয়ে যায়। তবে আপাতত তোমাদের এই সমস্যার কথা মহারাজকে গিয়ে জানাবো। তাতে কি কোনো কাজ হবে? কাজ যাতে হয় সেই চেষ্টাই করব আমি। মন্ত্রীমশাই যে জোর করে সবার ঘাড় মোটকে মালকড়ি সটকাচ্ছেন সেটাও ফাঁস করে দেব। দেখ কি হয়। হ্যাঁ হ্যাঁ, দেখি কত তাড়াতাড়ি তোমাদের এই সমস্যার সমাধান করা যায়। তবে তার আগে মন্ত্রীমশাই যেমন বলেছেন তেমনটি করো। কি করব গোপাল দাদা? কেন, ঝপ করে গিয়ে খপ করে মহারাজের পা দুটো ধরে ফেলো। বেশ বেশ, তাহলে আমরা এখন আসি গোপাল দাদা। হ্যাঁ, আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই। উফ, এদিকে বেচারাদের অবস্থা দিন আনি দিন খাই, আর ওদিকে মন্ত্রী মশাই তো নয় যেন সাক্ষাৎ কসাই। ওরে বাবা, মন্ত্রী এইসব করেছো কি? কেন মহারাজ, আমার যেমন কথা তেমনি কাজ। হ্যাঁ, আরে তাই তো দেখছি। পরে সিন্ধুক তো উপচে পড়ছে। পড়বেই তো মহারাজ, দিনে দিনে দেখুন আরো কত কি হয়। আবার কি হবে মন্ত্রী? এ তো সবে শুরু, এখনো তো পুরো পালা বাকি আছে। তার মানে আরো ধন দৌলত, আরো সোনা দানা। ঠিক ধরেছেন মহারাজ, কোষাগারের কোনা কোনা আমি সোনা দিয়ে মুড়ে দিতে চাই। উহ, কি বলছো কি মন্ত্রী? চালাও চালাও মন্ত্রী, যে করেই হোক আমার আরো টাকা চাই। চিন্তা করবেন না মহারাজ, আমি যখন একবার হাত লাগিয়েছি তখন প্রজাদের পাত আমি খালি করেই ছাড়বো। শোনো মন্ত্রী, শুধু কোষাগার নয়, আমি আমার গোটা রাজপ্রাসাদ সোনায় মুড়ে দিতে চাই। ধৈর্য ধরুন মহারাজ, হবে সব হবে। কথাতেই তো আছে সবুরে নেওয়া ফলে। আরে বাস, রাজসভার বাইরে তো দেখছি প্রজাদের লম্বা লাইন। তার মানে যারা খাজনা দিতে পারেনি তারা সবাই এসে জড়ো হয়েছে। যাই দেখি রাজসভায় মহারাজ এদের কেমন খাতির করে, আর প্যাকাল মন্ত্রী বসে বসে কেমন প্যাচ পাকায়। আরে সকাল থেকে যে দেখছি প্রজাদের ঢল নেমে গেছে। মহারাজ, আমরা তো সকলেই চাষবাস করে খাই, এখনই খাজনা দেবার পয়সা কোথায় পাবো মহারাজ? ভালো ফসল হলেই আমরা খাজনা ওই কড়াই ঘন্টায় সব শোধ করে দেব। শুনবে একবার, যেন একেবারে মামার বাড়ি আবদার। যা সামান্য কিছু জমানো আছে সেটাও যদি দিয়ে দিই তাহলে সংসার পরিবার নিয়ে যাবো কোথায়, আর খাবোই বা কি মহারাজ? না না না, ওদের অসুবিধের কথাও তো শোনা দরকার। কিন্তু প্রজাদের কথা শুনে মনে হচ্ছে ওরা বেশ কষ্টেই আছে। ও, ওদের কষ্টে যেন আপনার আর চোখে ঘুম আসছে না রাজপণ্ডিত। প্রজারা যেখানে খেতে পাচ্ছে না সেখানে সেখানে ঘুমানোর কথা আসছে কোথা থেকে মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই তো জানেন, কাজের মধ্যে দুই, খাই আর শুই। আমাদের কথা একটু ভাবুন মহারাজ। যা ভাবার আমার ভাবা হয়ে গেছে। আপনি ঠিক কি ভেবেছেন সেটা তাহলে ওদের বলে দিন মহারাজ। হ্যাঁ হ্যাঁ,
বাচ্চা ছেলের মতো বায়না না করে এখন মানে মানে সবাই খাজনা দিয়ে রাজকোষাগার ভরে ফেলো দেখি। কিন্তু এটা তো জোরজার মুলুকতার হয়ে যাচ্ছে মহারাজ। আচ্ছা, তাহলে এবার তুমি আমায় শেখাবে যে কি করে আদর করে খাজনা আদায় করতে হয়, তাই তো? মহারাজ, আপনি পিতা, প্রজারা আপনার সন্তানের মতো। আপনি যদি ওদের কথা না ভাবেন তাহলে ওরা কোথায় যাবে? যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে। এখানে থাকতে গেলে খাজনা দিয়েই থাকতে হবে। মন্ত্রী ঠিক বলেছে। ভদ্রলোকের এক কথা, গুনে গুনে খাজনা দাও, রাজ্যে থাকার সুযোগ পাও। তাহলে খাজনা দিতে না পারলে বেচারারা সর্বহারা হয়ে যাবে মহারাজ। এই তো, এতক্ষণে একেবারে ঠিক বুঝেছ। সবাইকে না একেবারে ভিটে মাটি ছাড়া করো। আর তোমরাও কান খুলে শুনে নাও, তোমরাও যে যেদিকে খুশি চলে যেতে পারো, শুধু আমি থাকবো, আমি। আর থাকবে আমার সোনাদানা হিরে জহরত ভরা কোষাগার। আর আমি থাকবো না মহারাজ? আমি যে আপনার সব সময়ের সঙ্গী মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আরে তুমি তো থাকবেই। তোমাকে ছাড়া কি আর আমার চলে মন্ত্রী? আপনি মহান মহারাজ। এবার আমার চালে গোপালও মাত হয়ে গেছে। এবার দেখ কেমন লাগে। আমার তো চিন্তা হচ্ছে এই ভেবে যে মহারাজ ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠছেন। প্রজাদের ভালোর কথা ভুলে গিয়ে মহারাজ তো মূর্খের স্বর্গে বাস করছেন। মন্ত্রী মশাই যেমন বোঝাচ্ছেন মহারাজও তেমনিই বুঝছেন। ওই মন্ত্রী মশাইয়ের পাল্লায় পড়েই তো মহারাজ গোল্লায় গেলেন। মহারাজ লোভের বশে জ্ঞান শূন্য হয়ে সবাইকে রাজ্য থেকে তাড়িয়ে দিতে চাইছেন। প্রজাদের কাছ থেকে ওই জোর করে কেড়ে নিতে আমারও মন চাইছে না। মা, মহারাজের আবার হলো কি? আমি তো তখন থেকে বসে তাই ভাবছি। তাড়াতে আর কি বাকি রেখেছে সভাকবি? যা বলার তা তো মহারাজ মুখের উপর বলেই দিয়েছেন। পোষালে থাকো, না হলে আসো। প্রজারা দলে দলে রাজ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে। না না, এখন আমাদের প্রজাদের পাশেই থাকা দরকার। আমরা সবাই চলে যাব। রাজ্যে পড়ে থাক শুধু মহারাজ আর মন্ত্রী। চলুন তাহলে শপথ করি, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে এই রাজ্যে আর নয়। চলে তো যাব, কিন্তু কিন্তু যাব কোথায়? আর এইভাবে চলে গিয়ে কি মহারাজকে কোনো শিক্ষা দিতে পারবো? মহারাজ কি নিজে ভুল বুঝবেন? সে ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দিন রাজবৈদ্য। তাকে ধরে কি কাজ হয় সেটা আমি ভালোই জানি। ব্যাপার কি উজির, অনেকদিন হয়ে গেল কিন্তু কৃষ্ণনগরের কোনো খবর নেই। কার খবর নেবেন জাহাপানা? হ্যাঁ, কার খবর নেবেন? কৃষ্ণনগরের প্রজাদের খবর নাকি মহারাজ কৃষ্ণচন্দ্রের খবর? সত্যি কথা যদি শোনো তবে বলি, আমার না গোপালের খবর জানতে ইচ্ছে করছে খুব। সবাইকে ছেড়ে শেষে কিনা গোপাল? ওই বাবা, গোপালকে দিয়ে শেষ, গোপালকে দিয়ে শুরু, সব কাজে ওই তো নাটের গুরু। সে অবশ্য আপনি ঠিকই বলেছেন। গোপালের বুদ্ধির প্যাঁচে পড়ে আপনি কম নাকানি চোবানি কি খেয়েছেন? হ্যাঁ, কি বললে উজির? আমি তো কত কি বলি জাহাপানা, সব কথা কি আর শুনতে হয়? হ্যাঁ, কারোর কথা শুনুন না শুনুন, আমার একটা আর্জি যে আপনাকে শুনতেই হবে জাহাপনা। আরে আরে আরে, গোপাল যে, এই দেখো দেখো, আমি তো এক্ষুনি তোমার কথাই ভাবছিলাম। শয়তানের কথা ভাবছিলেন, শয়তান এসে হাজির। এ তো আমার পরম সৌভাগ্য। বলো 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 গোপাল, কি তোমার আর্জি? আমি চাই কৃষ্ণনগর রাজ্যটা পুরো কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দিন জাহাপনা। হ্যাঁ, সে কি? এ আবার কি? দিন না জাহাপনা, দেখবেন এতে আপনার লোকসান ক্ষতি কিচ্ছু হবে না। যাই করবেন একটু বুঝে শুনে করবেন জাহাপানা। উজির ঠিক বলেছে। আগে আমার অনেক ষড়যন্ত্রের হাত থেকে কৃষ্ণনগরকে বাঁচিয়েছে গোপাল, কিন্তু আজ কেন উল্টো কথা বলছে? বলছি তার কারণ এখন মহারাজ কৃষ্ণচন্দ্রেরও একটা শিক্ষা পাওয়ার দরকার আছে। তোমার বুদ্ধির জোর আমার খুব ভালো করেই জানা আছে। তাহলে আপনি এটা ভালো করে বুঝতে পারছেন যে আমার আর্জি যদি আপনি মঞ্জুর না করেন তাহলে আপনিও বিপদে পড়লেও পড়তে পারেন। দেখি গোপাল তো আপনাকে ভয় দেখাচ্ছে জাহাপানা। হ্যাঁ, ভয় দেখাই আর ভক্তি করি, কৃষ্ণনগরকে বাঁচাতে এটা আমাকে করতেই হবে জাহাপনা।
বেশ বেশ, তোমার কথা রাখতে কৃষ্ণনগরের চারিদিক আমি ঘিরে দিতে বলছি। শুধু ঘিরে দিলেই হবে না, তার ধারে ধারে আপনার পাহারাদারদেরও বসিয়ে দিতে হবে। আর পরে আর কি করতে হবে সেটাও ঠিক সময়ে আমি বলে দেব। তাই হবে। তুমি কিন্তু কথা দিয়েছো গোপাল যে এতে আখেরে আমারই লাভ হবে। আপনিও আমার কথা মিলিয়ে নেবেন। আপনি তো দেখছি বেশ রসে বসেই আছেন মহারাজ। তা খুব একটা খারাপ কিছু বলনি মন্ত্রী। এই বেশ, কেমন ঝামেলাও নেই, ঝক্কিও নেই। আপনাকে খুশি দেখে আমিও খুব খুশি। তবে এই ফাঁকা সভা দেখে মনটা না কেমন খাঁ খাঁ করছে। এই নিয়ে আপনি কিছু ভাববেন না মহারাজ, ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। তা যা বলেছ, খাজনা নেব শুনে সবাই এমন রে রে করে তেড়ে এলো। তবে আমি যখন আছি তখন আপনার কোনো অসুবিধা নেই। সেই জন্যই তো দেখছো না আমি কেমন পায়ের ওপর পা তুলে ফল খাচ্ছি। আর আমিও আপনার মাথাটা খাচ্ছি। ওদিকে আদায়পত্র সব ঠিক মতো হচ্ছে তো মন্ত্রী? না দিয়ে যাবে কোথায় সব, আমি একেবারে কড়া নজর রাখছি। হ্যাঁ, তুমি তাহলে ওদিকটা দেখো, আমি বরং এদিকটা দেখি। না, আর এভাবে পায়ের ওপর পা তুলে বসে থাকতে ভালো লাগছে না। তাহলে কি করবেন মহারাজ? আমার খুব ইচ্ছে করছে আমি নিজে গিয়ে একবার খাজনা আদায়ের ব্যাপারটা দেখি। এই কেন করেছে, এই আবার কেমন ইচ্ছে? চল, আজ আমি তোমার সঙ্গেই যাব। আমি গেলে দেখবে খাজনা আদায় দ্বিগুণ হয়ে যাবে। ইচ্ছে যখন হয়েছে তখন চলুন। এ কি মন্ত্রী, এ তো দেখছি লোটা কম্বল নিয়ে সবাই বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ মানে তাই তো দেখছি মহারাজ। রাজ্যে সব দোকানপাটও তো দেখছি বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে দোকানিরা যারা ছিল সবাই চলে গেছে। সর্বনাশ, এইভাবেই চললে যে রাজবাড়িতে খাবারের অভাব দেখা দেবে। খাজনা দেওয়ার ভয়ে সবাই সরে পড়েছে মহারাজ। সরে পড়েছে বললেই হলো? হয় সবাইকে ধরে নিয়ে এসো, না হলে বাইরে থেকে খাবার নিয়ে এসো। আরে কিছু একটা করো মন্ত্রী। দেখছি মহারাজ কি করা যায়, কিন্তু কি যে করি। এবার না আবার নতুন কোনো বিপদ হয়। না, এবার ঠেলা সামলা। এতদিন ছিল খাজনা, এবার নতুন বাজনা খাদ্যশস্য জোগাড় করে আনতে হবে। এই মরেছে, এই যে দেখছি ঘিরে দিয়েছে, তার উপর আবার পাহারা বসিয়েছে। এই এই কে রে লুকিয়ে লুকিয়ে ঢুকছিস? নবাবের আদেশ আছে, কেউ এখান দিয়ে ঢুকতেও পারবে না আর বেরোতেও পারবে না। তা খবর কি মন্ত্রী? কি আর বলি মহারাজ, খুব একটা যে সুবিধা করা গেল না। কেন কেন, কি হয়েছেটা কি? নবাব কাঁটা তারের বেড়া দিয়ে গোটা রাজ্যকেই ঘিরে দিয়েছেন। হ্যাঁ, সে কি কি সর্বনাশ! নবাবের আদেশ, কাউকে ঢুকতে দেওয়া যাবে না, কাউকে বেরোতে দেওয়া যাবে না। ওফ, এবার তো দেখছি বেশ ভালো রকমই জব্দ হয়ে গেছি। নবাবের ফরমান আছে। ও, তার মানে কপালে আরো দুঃখ আছে। নবাবের আবার কি চাই মহারাজ? হ্যাঁ, শস্যের খাজনা বকেয়া রয়েছে, সেটা যেন 1 সপ্তাহের মধ্যে চলে আসে, নইলে নবাব গর্দান নেবে, তোমারও আর আমারও। এই যে বিনা মেঘে বজ্রপাত মহারাজ। এই সব কিছুর জন্য তুমি দায়ী। এই দেখুন, এখন যত দোষ সব যেন এই নন্দ ঘোষের। তোমার ভয়ে তো সব প্রজা হাওয়া হয়ে গেছে। এখন আমি শস্যের খাজনা পাবো কার কাছে? আমি তো আপনার মুক্তেই করেছি মহারাজ। না না না, এবার যা করার আমাকেই করতে হবে। ওরে বাবা, একটুতেই কেমন যেন, উফ বাবা,
হাঁপ ধরে যাচ্ছে, কিন্তু না, এই কাজ তো আমাকেই করতে হবে। আর তো কেউ নেই। ও ও ও এবার বুঝছেন তো মহারাজ, প্রজারা কেমন মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটায়, আর আপনি মন্ত্রীর তালে তাল ঠুকে তাদেরকেই কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করলেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল। আর এটাও বুঝতে পেরেছি যে এই সব কিছুর জন্য ওই মন্ত্রী বেটাই দায়ী। যাক, দেরিতে হলেও আপনার বুদ্ধি ফিরেছে তাহলে। আর আমি এটা বুঝতে পেরেছি যে সবই তোমারই বুদ্ধি, তাই তুমি প্রজাদের রাজ্যে ফিরিয়ে আনো গোপাল, ফিরিয়ে আনো। সে না হয় আনবো, কিন্তু নবাবকে যে শস্য খাজনা দিতেই হবে মহারাজ। আরে প্রজারা ফিরলেই তো আমি সঙ্গে সঙ্গে নবাবকে সব হিসেবপত্র মিটিয়ে দিতে পারবো। বেশ, তবে সব আগের মতোই হোক। ওরে বাবা, ও আর পারছি না, এবার আমায় ছেড়ে দিন মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। কেটে কেটে যে পেটে দড়ি পড়ে গেল মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। এবার মন্ত্রী টের পাবে আমাকে বিপথে চালাতে গেলে কিরকম শাস্তি পেতে হয়। এতদিন পেটে খেয়েছেন, এবার একটু পিঠে শুয়ে নিন মন্ত্রী মশাই। জয় গোপাল ভাঁড়ের জয়। আরে তাড়াতাড়ি যাও গোপাল গিন্নি, বেশি দেরি করলে কিন্তু জলই পাবে না। তাই বুঝি? তবে যাই। উফ, কি দিনকাল পড়লো বলো তো, রাজ্যে এক ফোঁটা জল নেই। ঠিকই বলেছো, এক কলসি জল আনতে 4 ক্রোশ পথ পায়ে হেঁটে যেতে হচ্ছে। বাবা, এমন জলের আকাল পড়বে স্বপ্নেও ভাবিনি। চলো চলো, কথা না বাড়িয়ে পা বাড়াও, বাড়ি গিয়ে রান্না চাপাতে হবে তো। আমাদের তো নাওয়া খাওয়া সব মাথায় উঠেছে, জল ছাড়া জীবন চলে নাকি? ওরে বাবা রে, জল তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল। তেষ্টার চোটে এত সুন্দর ঘুমটাও চটকে একেবারে চচ্চড়ি হয়ে গেল। দূর। দেখি, ও বাবা, দূর দূর দূর, ঘরে এক ফোঁটা জলও নেই। আচ্ছা, এভাবে কি আর বেঁচে থাকা যায়? থাকবে কি করে শুনি? কত করে বললাম যাও গিয়ে এক কলসি জল নিয়ে এসো, কিন্তু কে কার কথা শোনে? ওই তো তুমি জল নিয়ে এসেছো। দাও তো কিনি, দাও দাও দাও। আরে আরে সাবধানে, পড়ে যাবে যে। ও প্রাণটা একেবারে জড়িয়ে গেল। দিলে তো সব জল শেষ করে, এবার বাকি দিনটা চলবে কেমন করে শুনি? রাঁধবো কি দিয়ে আর খাবো কি? দূর, জল তেষ্টার সময় এত কিছু মাথায় থাকে নাকি? ওই দেখো, পেটে জল পড়তে না পড়তেই খিদেতে পেটের ভিতরে ইঁদুরগুলো যেন ডাকতে শুরু করে দিল। এই মানুষটার খালি খাওয়া আর ঘুম, তার বাইরে কিচ্ছুটি চেনে না। সারাদিন খাই 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 করে আমাকে একেবারে পাগল করে দিলে গো। দাও তো গিন্নি, একটু ছাতু মেখে দাও। হ্যাঁ, আজ ছাতু মাখা খেয়ে রাজসভায় যাব। সংসারে এখনো মেলা কাজ পড়ে আছে আমার, আমি পারবো না তোমার জন্য ছাতু মাখতে। ভগবান দুটো হাত দিয়েছে যখন, তখন হাত দুটোকে একটু কাজে লাগাও না। যা, এই রে, আজ দেখছি গিন্নির মাথায় গরম উনুন জ্বলছে। বাবা, গিন্নিকে আর চটিয়ে কাজ নেই। যা, জল ছাড়া ছাতু মাখবো কি করে? এ কি হলো গো? আমার মানুষটা কাঁদছে কেন? কোনো আপদ
আপদ বিপদ হলো না তো? যাই তো গিয়ে দেখে আসি। ওমা গো, বাবা গো, কোথায় গেলে গো? এই বলি আমার বাচ্চাদের মতো হাত পা ছুড়ে কাঁদছো কেন? শুধু হাত পা নয় গিন্নি, আজ আমি ভগবানের দেওয়া বুদ্ধিটাও কাজে লাগাচ্ছি। এ নয়, হ্যাঁ, ঘরে এক ফোঁটা জল নেই, তাই তো অমন হাত পা ছুঁড়ে কাচ্ছি। চোখ থেকে জল বেরোলে সেই জল দিয়ে ছাতু মেখে খাবো। ও মা গো, বাবা গো, হায় হায়, এ তুমি কার সঙ্গে আমাকে সংসার করতে লাগালে গো ভগবান? হায় 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 হায়। মহারাজ, আজ কিন্তু আমি বেশি কথা বলবো না, একদম চুপটি করে বসে থাকবো, আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ। কেন কেন সেনাপতি, তোমার বুঝি গলা ব্যথা? না মহারাজ, গলা আমার একদম ঠিকই আছে, সমস্যাটা হলো জল নিয়ে। বেশি কথা বললে আমার আবার জল তেষ্টা পায়। মহারাজ, রাজ্যে রাজ্যে জলের সমস্যা দিনকে দিন বাড়ছে। জল আনতে রাজ্যের প্রজারা ওই 4 ক্রোশ পথ হেঁটে রাজ্যের শেষ প্রান্তে যে হাত শুকনো জলাশয়টা আছে সেখানে যেতে হচ্ছে। হ্যাঁ মহারাজ, জলের অভাবে আমার বাড়িতে রান্না বান্না সব শিখে উঠেছে। মহারাজ, আসার সময় দেখে এলাম চাষের জমিতে ফাটল ধরেছে, ধান গাছগুলো সব শুয়ে পড়েছে। এইভাবে চলতে থাকলে চাষবাস মাথায় উঠবে, রাজকোষ পুরো ফাঁকা মাঠ হয়ে যাবে। তখন নবাব বাহাদুরকে খাজনা দেবেন কি করে? বিপদ বিপদ, এ তো মহা বিপদে পড়া গেল দেখছি। বিপদ বলে বিপদ, জলের অভাবে আজ আমাকে আধ ভেজা ছাতু খেয়ে রাজসভায় আসতে হলো যে। আধ ভেজা ছাতু? লোকে জলের অভাবে মরছে আর তুমি ছাতু ভিজিয়ে জল নষ্ট করছো গোপাল? আগে আমি নিজের ভাগের জল দিয়েই ছাতু ভিজিয়েছি মন্ত্রী মশাই। নিজের ভাগের জল মানে? এই, কি 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 বলতে চাইছো গোপাল, একটু খুলে বলো তো। তবে শুনুন মহারাজ, আমি ছাতু ভেজানোর জন্য জল না পেয়ে হাত পা ছুঁড়ে কাঁদতে শুরু করলাম। কাঁদার ফলে আমার চোখ দিয়ে সামান্য জল বেরিয়ে এলো, আর আমি আমার চোখের জল দিয়ে ছাতু মেখে খেয়ে নিলাম। সত্যি গোপাল, তোমার মাথায় কত বুদ্ধি। বাধ্য হয়ে নখ চেপেছি, শ্বাস করেছি বন্ধ। গোপালের মাথায় আছে বুদ্ধি আর গায়েতে দুর্গন্ধ। ঠিকই তো গোপাল, বাবা, তোমার গা থেকে না একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে। সত্যি করে বলো তো গোপাল, কতদিন স্নান করো না? সে আর দুঃখের কথা আর কি বলবো, ঘরে স্নানের জল নেই। স্নান করতে গেলে বাড়ি থেকে 4 ক্রোশ পথ পায়ে হেঁটে জলাশয়ে যেতে হচ্ছে। স্নান সেরে ওই 4 ক্রোশ পথ হেঁটে বাড়ি ফিরতে ফিরতে আবার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। তাই ঠিক করেছি, যতদিন না জলের কষ্ট মিটবে ততদিন আমি স্নান করব না। ছি 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 ছি, এতদিন জানতাম তুমি কিপ্টে, এখন দেখছি শুধু কিপ্টে না, তার পাশাপাশি কুঁড়েও। না 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 না, এবার কিছু একটা করতেই হচ্ছে, এইভাবে তো আর চলতে পারে না। আমার প্রজারা জলের অভাবে কষ্ট পাচ্ছে, এটা আমি কিছুতেই মুখ বুঝে সহ্য করব না। কিন্তু কি করবেন মহারাজ, জল তো আর মোহরের বদলে কেনা যায় না, জল তো ভগবানের দান। বর্ষা আসতেও এখনো অনেক দেরি। ততদিন কিভাবে এই জলের কষ্ট মেটাবেন মহারাজ? মহারাজ, আপনি যদি আমাকে একটা সুযোগ দেন আর সঙ্গে 100 মোহর দেন, তাহলে আমি একটা চেষ্টা করে দেখতে পারি। তাই নাকি মন্ত্রী? তা তুমি কি করবে শুনি? রাজ্যের শেষ প্রান্তে যে জলাশয়টা আছে সেখান থেকে সব জল তুলে রাজবাড়ির কুয়োতে নিয়ে আসবো মহারাজ, আর তারপর সেখান থেকে মেপে মেপে জল দেব রাজ্যের সব প্রজাদের। এর ফলে জলের অপচয় কিছুটা বন্ধ হবে, আর প্রজাদের 4 ক্রোশ পথ পায়ে হেঁটে জল আনতে যেতেও হবে না। বাহ 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 বাহ, ভালো ভালো বুদ্ধি দিয়েছো তো তুমি মন্ত্রী। এই নাও, এই নাও। কিন্তু 4 ক্রোশ দূর থেকে রাজবাড়িতে জল আনবে কেমন করে শুনি? ওটাই তো আমার বুদ্ধি মহারাজ।
এবার শুধু দেখুন আমি কি করি। দেখবেন মন্ত্রী মশাই, 4 ক্রোশ দূর থেকে জল আনতে গিয়ে যেন নিজেই শুকিয়ে শুটকি মাছ হয়ে যাবেন না। এমনিতেই আপনার শরীরের যা হাল। ভালো হচ্ছে না কিন্তু গোপাল, এই বলে দিলাম। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে দেখছি। আজ কি রান্না করেছে রানী? আজ তোমার পছন্দের আলু পোস্ত, মাছের ঝোল আর খাসির মাংস রান্না করেছি। বাহ 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 বাহ, দাও দাও, আর দেরি করো না, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। আহ, অমৃত অমৃত। আস্তে আস্তে খাও, না হলে গলায় বেঁধে বিষম খাবে যে। জল জল জল। কতবার বলেছি খাওয়ার সময় বেশি কথা বলবে না, কিন্তু কে কার কথা শোনে? এই কে আছো? মহারাজের জন্য জল নিয়ে এসো তাড়াতাড়ি। জো হুকুম রানীমা। দাও দাও তাড়াতাড়ি। বাবা, কি মাত্র এইটুকু জল? এতে যে আমার অর্ধেক গলাও ভিজলো না। আগে রন্ধনশালায় আর এইটুকুই জল বেঁচেছিল মহারাজ। সে কি? আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, একটা কাজ আছে। আপনার হাতে ওটা ওটা কি মন্ত্রী মশাই? খালি এদিক ওদিক নজর, এতে মোহর আছে, মহারাজ দিয়েছেন। বাহ 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 বাহ, এবার কি করতে হবে বলে ফেলুন দেখি। সকাল থেকে হাতের তালুটা কেমন কুটকুট কুটকুট করছে। মনে হচ্ছে আজ কিছু মোহর টেকে ঢুকবে। বাজে কথা বাদ, কাজের কথা মন দিয়ে শোন। রাজ্যের শেষ প্রান্তে যে জলাশয়টা আছে সেখান থেকে রাজবাড়ি পর্যন্ত একটা সরু নালা কাটতে হবে, যাতে জলাশয় থেকে সব জল এসে রাজবাড়ির কুয়োয় জমা হয়। বুঝেছি মন্ত্রী মশাই, তাহলে আজ থেকেই কাজ শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এই নে ধর তোদের পারিশ্রমিক, এখন চটপট কাজ শুরু করে দে তো। এবার এই বাকিটা ঢুকবে আমার ট্যাঁকে। পাওয়া যায়, একেই বলে সুযোগের সৎ ব্যবহার। দেখুন মহারাজ, এইভাবে নালা কেটে যদি জলাশয়ের সঙ্গে যোগ করে দেওয়া যায় তাহলেই কাজ শেষ। জল নিজে থেকে এসে পড়বে রাজবাড়ির কুয়োয়। বাহ মন্ত্রী বাহ, তোমাকে যতটা বোকা ভাবতাম তুমি দেখছি ততটা বোকা নও। মহারাজ, আপনি আমার প্রশংসা করছেন না নিন্দা করছেন, মানে কিছুই বুঝতে পারছি না। আর পাচ্ছি না, আর পাচ্ছি না রে ঘটা। একে একে চড়া রোদ, তার উপর ওই হাতের কাছে জলও নেই। তেষ্টায় গলা বুক একেবারে ফেটে যাচ্ছে। দরকার নেই মোহরের, চল পালিয়ে যাই। আপনি বাঁচলে বাপের নাম। ঠিক ঠিক বলেছিস বটা, ঠিক বলেছিস। না হলে আমাদের এই রোদে এই পটল তুলতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। কিরে, চুপ করে দাঁড়িয়ে পড়লি কেন? আমাদের আমাদের ছেড়ে দিন মন্ত্রী মশাই, আমাদের দ্বারা এই কাজ হবে না। বললেই হলো ছেড়ে দিন। গুনে গুনে মোহর নেওয়ার ডালা মনে ছিল না? এই ধরুন আপনার মোহর। এই কটা মোহরের জন্য আমরা পটল তুলতে চাই না। আর আর কিছুক্ষণ এখানে দাঁড়ালে আমরা শুকিয়ে একেবারে শুটকি মাছ হয়ে যাব। চল চল বটা, চল আমরা বাড়ি যাই। এই রোদে আর দাঁড়াবো না, চল চল।
কি মন্ত্রী, আমি যে তোমাকে 100 মোহর দিলাম, তা ওরা তোমায় মাত্র 10 মোহর ফেরত দিল কেন? তাহলে বাকি মোহর কোথায় গেল? মানে বাকি মোহরগুলো আমার কাছেই আছে মহারাজ, সময় মতন ওদের ঠিক দিয়ে দিতাম। তোমাকে চিনতে আমার আর বাকি নেই, কোনো কাজ হবে না তোমার দ্বারা, মরকট কোথাকার। বাকি মোহরগুলো আজকের মধ্যে ফিরিয়ে না দিলে না তোমার গর্দান নেব, এই আমি বলে দিলাম। মা গো মা, এ কি করছো? জল মেপে খরচা করছি গো গিন্নি। মুখ ধুয়ে জলটা বাইরে না ফেলে এই পাত্রের মধ্যেই ফেলছি। ইস, ছ্যা, 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 ছ্যা। এই এই সকাল সকাল এত ছ্যা ছ্যা করো না তো। এমনিতেই জলের যে অভাব, তার মধ্যে শুধু মুখ ধোয়ার জন্য জল নষ্ট করা মানে বোকামি, বুঝলে? তা বলি, ওই এঁটো জল কোন কাজে লাগবে শুনি? লাগবে লাগবে লাগবে, অনেক কাজে লাগবে। প্রথমে এই এঁটো জলটা দিয়ে মাথায় যে কটা চুল আছে সেগুলো ভেজাবো, তারপর কিছুটা জল দিয়ে ছাতু মেখে খাবো, বাকিটা দিয়ে খেয়ে উঠে আবার মুখ ধোবো। তারপরেও যদি পাত্রে জল পড়ে থাকে তবে সেটা চাপা দিয়ে রেখে দেবো আগামীকাল সকালের জন্য, বুঝলে? হ্যাঁ, আমার নাম হলো গিয়ে গোপাল ভাঁড়। কিভাবে মেপে মেপে খরচা করতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কি ব্যাপার মহারাজ, আপনাকে দেখে বড় চিন্তিত মনে হচ্ছে। রাজ্যে এমন একটা মন্ত্রী থাকতে চিন্তা না করে উপায় আছে? সে কি মন্ত্রী মশাই, এইবারও আপনি? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবারের মতো এইবারও আহাম্মক মন্ত্রীটা না গাধার মতন বুদ্ধির পরিচয় দিয়েছে। তাই বলি, আমাদের মন্ত্রী মশাই আজ কেন ভেজা বিড়ালের মতন এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছেন? ভেজা নয় গোপাল, শুকনো বেড়াল বলো, জলের যা আকাল। এবার তাহলে কি হবে? দুদূর এক একটা আকাট অকম্মার দেখি সব আমার রাজসভায়, কারো দ্বারা যদি কোনো একটা কাজ হয়েছে। কি গোপাল, এবার তুমি একটা উপায় খুঁজে বার করো। হ্যাঁ গোপাল, একমাত্র তুমিই পারবে এই জলের কষ্টের হাত থেকে আমাদের বাঁচাতে। গোপাল আর কি বা করবে? গোপাল তো আর জল তৈরি করতে পারবে না। কি গোপাল, কিছু বলো। আগে মাথায় বুদ্ধি থাকলে আকাশের চাঁদও পেড়ে আনা যায় মন্ত্রী মশাই। সেখানে জলের কষ্ট দূর করা তো সামান্য ব্যাপার। তোমার খালি মুখেই বড় বড় ভাষণ, কাজের বেলা ফক্কা। না, অনেক অপমান সহ্য করেছি, আর নয়। মহারাজ, আমি কথা দিলাম 3 দিনের মধ্যে রাজ্যের এই জলের কষ্ট আমি মিটিয়েই ছাড়বো, না হলে আপনি আমার নামে গাধা পুষবেন। বাহ, এ তো দেখছি একেবারে আত্মবিশ্বাস গুলে খেয়েছে। কিন্তু রাজ্যে তো জলই নেই, তাহলে কিভাবে গুললো? এবার কিছু একটা করতেই হবে, কিন্তু কি করি, কিভাবে যে এই জলের কষ্ট মেটানো যায়? না, মহারাজকে বলে এসেছি 3 দিনের মধ্যে জলের কষ্ট মিটিয়ে দেব। কথা রাখতে না পারলে আমাদের শুটকো মন্ত্রীটা সাপের 5 পা দেখবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। উফ বাবা, রোদের কি তেজ! যাই, এই বড় গাছটার নিচে গিয়ে একটু জিরিয়ে নিই। আশেপাশের সব চারা গাছগুলো প্রায় শুকিয়ে আধমরা হয়ে গেছে দেখছি। কেবল এই বড় গাছগুলো ঠিক আগের মতোই আছে, যেন বড় গাছগুলোর জলের অভাব মালুমই হচ্ছে না। কিন্তু এমন কেন? বিজ্ঞান, এর উত্তর দিতে পারবে একমাত্র বিজ্ঞান। বিজ্ঞানী, বিজ্ঞানী, শুনতে পাচ্ছ? হ্যাঁ গোপাল যে, বলো, ডাকছো কেন? এই যে বিজ্ঞানী, তোমার কাছে একটা বিষয় জানতে এলাম। কি জানতে চাও বলো গোপাল। আচ্ছা, জলের অভাবে রাজ্যের সব চারা গাছগুলো প্রায় মরতে বসেছে, কিন্তু বড় গাছগুলো ঠিক আগের মতোই আছে।
এমন কেন হলো বিজ্ঞানী? কারণ বড় গাছের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত গেছে, তাই বড় গাছগুলো মাটির নিচ থেকে জল টেনে জীবন ধারণ করছে গোপাল। কিন্তু কিন্তু চারা গাছগুলোর শিকড় মাটির গভীরে যেতে পারেনি, তাই জলের অভাবে সব চারা গাছগুলো মরতে বসেছে গোপাল। তাই নাকি? গাছ মাটির নিচে থেকে জল নিয়ে বেঁচে থাকে? হ্যাঁ গোপাল, আর এই দিক থেকে সবচেয়ে এগিয়ে ইউক্যালিপটাস বা নীলগিরি গাছ, যেখানে জলস্তর সবচেয়ে উপরে, সেখানে এই গাছ জন্মাতে দেখা যায়। আমাদের রাজ্যে এই গাছ আছে বিজ্ঞানী? থাকবে না কেন, নিশ্চয়ই আছে গোপাল। কিন্তু কিন্তু কেন বলো তো? সাবাস, পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। ভালো করে খুঁজো বিজ্ঞানী, খোঁজ পেলেই আমাকে ডাকবে। আচ্ছা গোপাল, পেয়েছি গোপাল, এটাই হলো ইউক্যালিপটাস গাছ। তার মানে এই জায়গায় মাটির নিচে ভালো জলের স্তর আছে। ঠিক বলেছ গোপাল, এই গাছ বেঁচে থাকার জন্য মাটি থেকে প্রচুর জল সংগ্রহ করে। বিজ্ঞানী, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি যাব আর আসবো। আমরা কোথায় যাচ্ছি গো গোপাল দাদু? আরে চল না, গেলেই দেখতে পাবি। নে নে, এবার তোরা মাটি খোঁড়া শুরু কর। এই তো, এই তো, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। কি মজা, কি মজা, মাটির নিচে জল পাওয়া গেছে। বিজ্ঞানী, তুমি গিয়ে মহারাজকে ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি গোপাল। তাড়াতাড়ি চলুন মহারাজ, গোপাল আপনার জন্য অপেক্ষা করছে। আরে যাচ্ছি যাচ্ছি, কিন্তু কি এমন জিনিস দেখাবে বলো তো গোপাল? যত সব ন্যাকামো। ন্যাকামো নয়, বুদ্ধি, গোপালের বুদ্ধি। এখানে এত জল এলো কিভাবে? দেখুন মহারাজ, আমি কথা রেখেছি। তবে আমি একা নয় মহারাজ, আজ বিজ্ঞানী না থাকলে আমার মাথায় এই বুদ্ধিটাই আসতো না। বিজ্ঞানী আবার কি করলো? বিজ্ঞানী তো আমাকে ইউক্যালিপটাস গাছ সম্পর্কে বললো, আর শুনেই আমার মাথায় এই বুদ্ধিটা খেলে গেল। তা ঠিক, ইউক্যালিপটাস গাছ যেখানে জন্মায় সেখানকার মাটির নিচে জলস্তর থাকা অবশ্যম্ভাবী, এটা আমি জানতাম। কিন্তু গোপালের মাথায় যে এমন একটা বুদ্ধি আসবে সেটা তো আমি জানতাম না। এই জন্যই তো ও বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। এবার রাজ্যে যত ইউক্যালিপটাস গাছ আছে তাদের গোড়ায় ইদারা খোঁড়ার ব্যবস্থা করুন মহারাজ, তাহলেই জলের কষ্ট রাতারাতি গায়েব হয়ে যাবে। আমি এক্ষুনি প্রহরী পাঠাচ্ছি। আজ রাতের মধ্যেই প্রত্যেকটা গাছের পাশে একটা করে ইঁদারা খুঁড়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। আর আমার এই নাতি নাতনিগুলোকেও একটু দেখবেন মহারাজ, বেচারারা অনেক কষ্টে এই গরমের মধ্যে কোদাল শাবল চালিয়ে গর্ত খুঁড়েছে মহারাজ। শুধু নাতি নাতনি নয়, নাতি নাতনিদের সঙ্গে ওদের দাদুকেও আমি পুরস্কার দেব। আহ, কথাটা শুনে প্রাণটা জুড়িয়ে গেল মহারাজ। ঠিক যেমন জল তেষ্টার পর গলায় জল পড়লে প্রাণটা জুড়িয়ে যায়। এবার আর জমিতে ধান চাষ হবে না মনে হচ্ছে। তা যা বলেছো তুমি, আগের বার ধান বেচেও তো তেমন লাভ করতে পারিনি। যেটুকু রোজগার হয়েছে সব সংসার চালাতেই চলে গেছে। ও পুঁটির বাবা, তুমি কিছু একটা ভাবো, নইলে তো আমরা সবাই একেবারে না খেতে পেয়ে মরে যাবো গো। আমি কি আর করব বলো তো, আমিও তো তোমাদের মতন চাষ করেই খাই। তোমার তো গোপাল দাদার সাথে খুব খাতির, তুমি একবার গোপাল দাদাকে বলে দেখো না, যদি আমাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারে। কি হয়েছে কি, গোপাল দাদা কি করবে? হ্যাঁ, এই দেখো না গোপাল দাদা, কি মুশকিলে পড়ে গেছি। ধান বোনার সময় হয়ে গেল, কিন্তু টাকার অভাবে এখনো বীজ ধান কিনতে পারলাম না। কি করা যায় বলো তো? সে কি, বর্ষা আসতে তো আর বেশি দিন বাকি নেই, তা কবে চাষ করা শুরু করবে? হ্যাঁ, তুমি তো বোঝো গোপাল দাদা, আমাদের অভাবের কথা বলতে বাকি নেই। আমাদের জন্য কি কিছু একটা ব্যবস্থা করা যায় না?
অন্তত বীজ ধানটা যেন বুনতে পারি। একটু দেখো না গোপাল দাদা। ঠিক আছে ঠিক আছে, মহারাজকে আজকে গিয়েই বলবো, বুঝলে? আমাদের মহারাজ খুব ভালো মানুষ, উনি নিশ্চয়ই তোমাদের পক্ষেই রায় দেবেন। দূর দূর, গোপালের রাজসভায় দেরি করে আসাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ মহারাজ, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। একে তো মন্ত্রী 6 মাসের জন্য বিদেশে গেছে, তার উপর গোপাল নেই। আমার নিজেকে কিরকম দিশাহারা মনে হচ্ছে। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই তো রাজ্যের কল্যাণের স্বার্থেই বিদেশ গেছেন। উনি ফিরে আসলেই আবার সব ঠিক মতো হয়ে যাবে। মন্ত্রী ছাড়া রাজ্য চালানো যে কতটা কষ্টসাধ্য ব্যাপার, সে তুমি কি করে বুঝবে বলো তো সেনাপতি? এটা একদম ঠিক কথা বলেছেন মহারাজ। আমাদের সেনাপতিকে যাই বোঝান না কেন, মাথাতে তার কিছুই ঢুকবে না। ব্যায়াম করে করে শরীরের সাথে মাথাটাও মোটা হয়ে উঠেছে। তাহলে মহারাজ, বলছিলাম কি, ওই আমাকেও একবার তাহলে ওই মাথা ঘামানোর সুযোগ দিন, তাহলে আমিও দেখিয়ে দেব আমি কিরকম ওই ধুরন্ধর চতুর লোক। হ্যাঁ, ঠিক আছে সেনাপতি, তাহলে আমাদের মন্ত্রীর অবর্তমানে তোমাকেই আমি সাময়িক কালের জন্য মন্ত্রী ঘোষণা করলাম। এমনিতেও আমাদের রাজ্যে যুদ্ধ ঝামেলা তো কিছুই হয় না, তাই সেনাপতির তেমন কোনো কাজও নেই। হ্যাঁ, সেই জন্যে আজ থেকে সেনাপতি আমাদের সাময়িক মন্ত্রী। এ কি অলক্ষণে কথা শুনছি মহারাজ? আমাদের সেনাপতি সাময়িক মন্ত্রী? সেনাপতি মন্ত্রিত্বর কি বোঝে? এটা আমি স্বেচ্ছায় সেনাপতিকে মন্ত্রিত্ব পদে বসালাম, তোমার বলার কোনো অধিকার নেই গোপাল। একেই তো দেরি করে রাজসভায় এসেছে, তারপর আবার বড় বড় কথা বলছে। সে আপনি যা ভালো বোঝেন তাই করুন। আর প্রসঙ্গত বলে রাখি, আজকে আমি রাজসভায় আসার আগে আমাদের রাজ্যের চাষি ভাইদের সঙ্গে কথা বলছিলাম। ওরা বেশ বিপদে পড়েছে। কি বিপদ হয়েছে ওদের? মহারাজ, গত বছর তেমন ভালো ফলন হয়নি বলে ওদের তেমন ভালো রোজগারও হয়নি, তাই ওদের চাষ করার জন্য এবারে বীজ ধান কেনার খুব অসুবিধা হচ্ছে। আসলে শত হলেও ওরা খুবই গরিব তো। এই, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো দেখি। এই গরিব চাষিদের কষ্টের কথা আর কি স্পষ্ট করে বলবো মহারাজ? আমি এটাই বলতে চাই যে আমাদের রাজ্যের প্রজাদের যদি আপনি বীজ ধান কেনার টাকা দিয়ে সাহায্য করেন তাহলে খুব ভালো হয় মহারাজ। না না মহারাজ, সেটা কি করে সম্ভব? এমনিতেই বেশ কিছুদিন আগে নবাবকে খাজনা দিতে হয়েছে। রাজকোষের অবস্থা ভালো নয় মহারাজ। এখন যদি ওই রাজকোষ থেকে আবার বেশ কিছু টাকা বেরিয়ে যায় তাহলে সমস্যা হতে পারে। আর চাষিরা চাষ না করতে পারলে যে সারা কৃষ্ণনগরবাসীর সমস্যা হবে সেনাপতি। ধান না হলে লোকে খাবে কি? হ্যাঁ, না না, দরকার হলে অন্য রাজ্য থেকে আমদানি করবে। এই আপনার এই গোবর পোড়া বুদ্ধির জন্যই আপনাকে সাময়িক মন্ত্রী করা মহারাজের একেবারেই উচিত হয়নি। কি বললে তুমি? আমার মাথায় গোবর পোড়া আর তোমার মাথায় কি? হ্যাঁ, তোমরা থামো তো। তখন থেকে কিচির মিচির রাজসভাটাকে একটা মাছের বাজার বানিয়ে ফেলেছে একেবারে। শোনো, আমি কালকে সকালে আমাদের রাজ্যের সকল চাষিদের জন্য বীজ ধান কিনে রাখবো, আর তাদেরকে দলে দলে রাজসভায় ডেকে ওই বীজ ধান দেব। কি খুশি তো? ধন্যবাদ মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেনাপতি ওরফে সাময়িক মন্ত্রী, বলুন মহারাজ। তুমি ঘোষককে দিয়ে রাজ্যে ওই বীজ ধান দেওয়ার কথাটা ঘোষণা করে দাও। যথা আজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, আগামীকাল আমাদের কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের রাজ্যের সকল চাষিদের চাষ করার জন্যে বীজ ধান উপহার দেবেন। সবাই যেন সকাল সকাল রাজসভায় এসে বীজ ধান নিয়ে যায়। শোনো শোনো শোনো। গোপাল দাদা একেবারে সাক্ষাৎ ভগবান। আজকে সকালে গোপাল দাদাকে আমাদের সমস্যার কথা বললাম, আর বেলা হতে না হতেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, কি বলো পুন্টির বাবা? হ্যাঁ, সত্যি গোপাল দাদার এই ঋণ আমরা কোনো দিন ভুলবো না। এই যে শোনো,
তোমাকে যখন মহারাজ মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন তখন এই সুযোগের সৎ ব্যবহার করো, বুঝলে? এরকম সুযোগ বারবার আসে না। আর যাই করি না কেন আমি গোপালকে ঠিক দেখে নেব। আমার মাথায় গোবর পোড়া, হ্যাঁ আমার মাথায়। শোনো, তোমার মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। রাজ্যের চাষিরা গোপালের খুব কাছের লোক, তাই গোপাল ওদের কথা ভাববেই। তাই তোমাকে এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মানেটা খুব সোজা। আমাদের বিয়েতে আমার বাবা যে ধান জমিটা তোমায় যৌতুক হিসেবে দিয়েছিল ওটা তো ফাঁকাই পড়ে আছে। হ্যাঁ তা তো আছেই, রাজসভার কাজের ঠেলায় ওদিকে আর মন দিতে পারিনি। এবার দেবে। শোনো, কালকে মহারাজ যখন সব চাষিদের বীজ ধান দেবেন তখন তুমিও বীজ ধান চাইবে, আর তারপর গিন্নি তোমার কি বুদ্ধি গো, হ্যাঁ? ইচ্ছে করছে তোমার মাথাটা আমি ওই সোনা দিয়ে বাঁধিয়ে রাখি। তুমি একটু চেষ্টা করলে সেটাও হবে, কারণ এখন তুমি মন্ত্রী। মহারাজ, আমাদের রাজ্যের সমস্ত চাষি ভাইয়েরা রাজবাড়ির দরজার সামনে অপেক্ষা করছে। ঠিক আছে ঠিক আছে, তাদের সবাইকে তাহলে পাঠিয়ে দাও। মহারাজ, আমার একটা আর্জি ছিল। তোমার আবার কি আর্জি? আমি বলছিলাম কি মহারাজ, ওই আমার নিজের ওই বিঘা পাঁচেক চাষযোগ্য জমি আছে। আমার বিয়ের সময় ওই শ্বশুর মশাই আমাকে যৌতুক দিয়েছিলেন, তাই আপনি যদি আমাকেও বীজ ধান দেন তাহলে তাহলে খুব ভালো হয় মহারাজ। তো ভালো তো, তুমিও চাষ করবে, তা এতে এত কুণ্ঠিত বোধ হবার কি আছে শুনি? না আসলে ইয়ে মানে সেনাপতি ঢাল তলোয়ার ছেড়ে এবার হাতে লাঙল ধরে মাঠে চাষ করবে। মুখ সামলে কথা বলো গোপাল, আমি কিন্তু এখন এই রাজ্যের মন্ত্রী, বুঝলে? ওটা তো সাময়িক কালের জন্য সেনাপতি। ওহ, তোমরা থামবে। প্রণাম মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আমি গোপালের কাছে তোমাদের কষ্টের কথা শুনলাম, আর তাই তোমাদের জন্য বীজ ধান কিনে রেখেছি। তোমরা একে একে একটা করে বীজ ধানের থলে তুলে নাও। মহারাজ, তাহলে আমিও একটা নিলাম। হ্যাঁ নাও। দেখো, তোমাদের সবার দুঃখ লাঘব করার জন্য মহারাজ ভেবেছেন, তেমনি তোমাদেরও তো উচিত মহারাজের কথাটা একটু ভাবা। হ্যাঁ বলুন সেনাপতি মশাই, আমরা মহারাজের জন্য কি করতে পারি? তোমরা এই বীজ ধান দিয়ে চাষ করবে, তারপর যা ধান উৎপাদন হবে সেটা বিক্রি করে তার 30% মুনাফা মহারাজকে দেবে। তাহলে তোমরাও খুশি আর মহারাজের রাজকোষও খুশি। এত তো আমাদের মুনাফাই হয় না মহারাজ। যে টাকা মুনাফা হয় তার মধ্যে সব টাকাই সংসার খরচ হয়ে যায়, আর বাকি কিছু টাকা রেখে দিই পরের বছরের বীজ ধান, সার আর চাষের সরঞ্জাম কেনার জন্যে। হ্যাঁ সত্যি তো। তোমরা তোমরা এক কাজ করো, তোমাদের যা মুনাফা হবে তার থেকে যদি খেয়ে পরে যদি কিছু বেঁচে থাকে তাহলে তার থেকে কিছু মন হলে দিও। আচ্ছা মহারাজ। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এখন এসো, মন দিয়ে চাষাবাদ করো, কেমন? এই 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 হট 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 এই কি হে পুটির বাবা, কাজ শুরু করে দিয়েছো? হ্যাঁ গো গোপাল দাদা, কদিন পরেই বৃষ্টি শুরু হবে, তাই কাজ তো করতেই হবে। হ্যাঁ, ভগবানের কাছে তাই বলো, বৃষ্টি হলেই সবার মঙ্গল, শুধু আমার অমঙ্গল। কেন, তোমার আবার কি সমস্যা? সে শুধু আমিই জানি, বুঝলে। চলি গো, পরে দেখা হবে। চাপ বাবা, গোপাল দাদা যে কি বলতে চাইলো আর কি বলে গেল কিছুই বুঝতে পারলাম না। বাহ 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 বাহ, কি সুন্দর ধান হয়েছে। হ্যাঁ, এই ধান বেচে অনেক টাকা রোজগার হবে, সেই জন্য এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে শুধু আমার রোজগার হয় আর বাকি চাষিরা হুতাশ করে। হ্যাঁ, কিরে বটা, বাড়ি আছিস নাকি? আরে এই বটা, আরে ওই হতভাগা, কোনো সাড়া শব্দ নেই কেন? এ কি সেনাপতি মশাই, আপনি? এই বিশ্বাস করুন, আমি চুরি চামারি কিচ্ছু করিনি। যেদিন থেকে মন্ত্রী মশাই বিদেশ চলে গেছেন সেদিন থেকে আমি ভালো হয়ে গেছি, সত্যি। ওরে হতভাগা, অত ভয় পাওয়ার কিছু নেই। আমি তোকে মারধরও করব না আর ধরেও নিয়ে যাব না। তাহলে কি করতে হবে সেনাপতি মশাই?
শোন, এটা নিশ্চয়ই হয়তো শুনে থাকবি যে আমাদের রাজ্যের মন্ত্রীমশাই বেশ কিছুদিনের জন্য বিদেশ সফরে গেছেন, আর তার বদলে আমি এখন সাময়িক মন্ত্রী হয়েছি। হ্যাঁ, তা একটা কানাঘুষো খবর শুনছিলাম বটে। কানাঘুষো না, এটাই সত্যি। আর এখন তুই আমার হয়ে কাজ করবি, বুঝলি? আর ঘটা? ওই বেটা শুধু নামেই ঘটা, কিন্তু ঘটে একটুও বুদ্ধি নেই। আর আমি ওই দল ভারী করতে চাই না, বুঝলি? তাই শুধু আমি তোকেই বেছে নিয়েছি। আচ্ছা, বলুন কি করতে হবে? এই নে, এটা ধর। এই থলে দুটোর মধ্যে কি আছে? কি আছে না আছে সেই নিয়ে বেশি মাথা ঘামাস না বাপ। তোকে কি করতে হবে সেইটা শোন। বলুন কি করতে হবে? শোন, আজ রাতে তুই এই থলের মধ্যে যে গুঁড়োটা আছে ওই আমাদের রাজ্যের সমস্ত চাষিদের জমিতে সেই গুঁড়োটা ছড়িয়ে দিবি। কিন্তু হ্যাঁ, ওই ভুল করেও আবার আমার চাষ করা জমিতে ছড়াবি না, বুঝলি? না না, তা কেন? আপনি যেখানে বলবেন সেখানেই ছড়াবো। আর শোন, আজকে গভীর রাতে তাহলে এই গুঁড়ো ছড়িয়ে দে। আর এই নে, এটাও ছড়াতে হবে? তোর ইচ্ছে হলে ছড়াবি। শোন, এতে বেশ কিছু টাকা আছে, আর এটা তোর বকশিস। ও, এটা ছড়াবো না, গুছিয়ে রাখবো। কি চুপচাপ কাজটা হবে তো? একদম সেনাপতি মশাই, এমন কাজ করব কাকপক্ষীতেও জানতে পারবে না। কাকপক্ষী জানবেও বা কি করে? তখন তো কাকেরাও ঘুমোবে। সেনাপতি মশাই, কাজ হয়ে গেছে। সাবাস, এই তো চাই। গোপাল বলেছে আমার মাথায় নাকি গোবর ভরা। এই মাথা খাটিয়ে আমি যা রোজগার করব গোপাল স্বপ্নেও ভাবতে পারবে না। হ্যাঁ, এতদিনে একটা কাজের মতো মন্ত্রী পেয়েছি। কিন্তু একটা কথা বলুন তো, আমি যে কালকে রাতে সব জমিতে জমিতে গুঁড়োটা ছড়িয়ে দিলাম, সেটা কি ছিল? সেটা কি ছিল তুই ঠিক এক সপ্তাহ পরেই বুঝতে পারবি। কে জানে বাবা, আপনার মাথায় কি চলছে সেটা শুধু আপনি আর ভগবানই জানেন। বেশি জানা বোঝার চেষ্টা করিস না। তুই তোর বকশিস পেয়ে গেছিস, এখন মুখে একেবারে কুলুপ এঁটে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। যা, দূর। আয় 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 আয়, আমার কি সর্বনাশ হলো! আমার সব খাটনি শেষ হয়ে গেল। এ কি পুটির বাবা, ধানের একই অবস্থা, সব ধান তো মরে গেছে। কে আমার এত বড় সর্বনাশ করলো? আয় 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 আয়। শান্ত হও পুটির বাবা, শান্ত হও। আমারও সব ধান নষ্ট হয়ে গেছে গোপাল দাদা, সব ধান নষ্ট হয়ে গেছে। এখন আমি কি খাবো, কিভাবে সারা বছর সংসার চালাবো? ও গোপাল দাদা। শোনো, যতদিন এই গোপাল ভাঁড় বেঁচে আছে ততদিন তোমাদের ভরণ পোষণের দায়িত্ব তার। তোমরা একটু শান্ত হও, আমি ভেবে দেখছি কি করা যায়। দাদু, আমাদের সব চাষিদের জমির ধান নষ্ট হয়ে গেছে, কিন্তু সেনাপতি মশাইয়ের জমিতে কিচ্ছুটি হয়নি। হ্যাঁ, সে কি? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ দাদু, আমরা একটু আগেই দেখে এলাম। আচ্ছা, ঠিক আছে, দেখছি, দাঁড়া। শোনো পুটির বাবা, যা দুর্ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে আর কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। এখন কে এই দুর্ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করতে হবে। আর বাচ্চারা, বলো গোপাল দাদু। তোরা আজ থেকে সেনাপতির প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখবি, আর কোনো রকম সন্দেহজনক কিছু বুঝতে পারলেই আমাকে খবর দিবি, বুঝলি? আচ্ছা দাদু। শোনো বিজ্ঞানী, তোমাকে এক্ষুনি একটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা গোপাল? এই গাছটা দেখো, আর এই মাটিতে কি আছে সেটা বলো। আচ্ছা গোপাল, এক্ষুনি বলছি। এ তো গোপাল রাসায়নিক বিষক্রিয়া। হ্যাঁ, এই মাটিতে একটা বিষাক্ত রাসায়নিক লবণ মেশানো হয়েছে, তার ফলে জীবন্ত গাছ সব মরে গেছে। শোনো বিজ্ঞানী, তুমি এর থেকেও একটা বিষাক্ত রাসায়নিক বানাও যেটা ছড়ানোর ফলে জীবন্ত নয়,
মৃত গাছও পচে যাবে। আচ্ছা আচ্ছা গোপাল, আমি আজই বানিয়ে রাতের মধ্যে তোমাকে দিয়ে দেব। এবার আমিও দেখব কত ধানে কত চাল। হাহ, রাজ্যের সাধারণ চাষিদের সর্বনাশ করে ভেবেছেন নিজে বড় লোক হবে না? হ্যাঁ, সেগুড়ে বালি। তা সেনাপতি, ধান কাটার সময় তো হয়ে গেল, তা এবার রাজ্যে চাষাবাদ কেমন হয়েছে? মহারাজ, চাষিদের ব্যাপার ঠিক বলতে পারবো না, কিন্তু কিন্তু হ্যাঁ, আমার জমিতে দারুণ ফলন হয়েছে। একেবারে সোনালী লম্বা দানার ধান। কেন কেন কেন? তুমি তো এখনো এই রাজ্যের সাময়িক মন্ত্রী, তাই তোমার উচিত সবার সুখ দুঃখের খোঁজ খবর রাখা। আসলে মহারাজ, আমি ওই নিজের জমির চাষের কাজে এতই ব্যস্ত ছিলাম, তাই অন্যদিকে নজর দিতে পারিনি। তা আপনি যখন বলছেন তখন নজর দেব। মহারাজ, সেনাপতিরা নজর দিয়েও কোনো লাভ হবে না। নজর উনি আগেই দিয়েছেন। সমস্ত চাষিদের ধান মরে পচে গেছে, শুধু সেনাপতির জমির ধান ভালো আছে। এ যে ভারী অদ্ভুত ব্যাপার। এতে অদ্ভুতের কি আছে? হ্যাঁ, অদ্ভুতের কি আছে? ওরা ধানের যত্ন নিতে পারেনি, তাই ধান পচে গেছে। আমি যত্ন নিয়েছি, তাই ভালো আছে। হ্যাঁ, সেই জন্যে ওদের জমিতে বিষাক্ত লবণ পাওয়া গেল। তুমি তুমি কি বলতে চাইছো গোপাল? আমি ওই বিষাক্ত লবণ রাতের অন্ধকারে ছড়িয়েছি? হ্যাঁ, প্রমাণ করতে পারবে? তা পারবো কি পারবো না সেটা ভবিষ্যতই বলবে। এ তো ভারী মুশকিল হলো। চাষি ভাইয়েরা এখন খাবে কি? মহারাজ, আমি ওদের দায়িত্ব নিয়েছি। আপনি যদি কিছু সহযোগিতা করেন তাহলে সুবিধে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। চাষিদের বিপদের সময় এ তো আমার কর্তব্য। আর হ্যাঁ, তোমরা ঝগড়াটা থামাও। মহারাজ, আমি আপনাকে উপযুক্ত সময়ে সব প্রমাণ দিয়ে দেব। এখন শুধু সময়ের অপেক্ষা। এটা গোপাল ঠিক বুঝতে পেরেছে। এটা আমার কারসাজি। না 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 না, আজ রাতের মধ্যেই সব ধান বাইরে চড়া দামে বিক্রি করতে হবে, নইলে বিপদ। শোন বটা, তোকে কালকে ভোরবেলার মধ্যেই সব ধান নিয়ে একজন বড় আড়তদারের কাছে চলে যেতে হবে। আড়তদারের কাছে গিয়ে কি করব? ধানগুলো বিক্রি করবি। আমার সাথে ওনার কথা হয়ে গেছে, ভালো দাম দেবে বলেছে। সেই জন্যে আর বেশি দেরি করা চলবে না। আজকে রাতের মধ্যে আমি দুটো গরুর গাড়ি করে সব ধান বোঝাই করে রাখবো, আর তুই সব নিয়ে কালকে সকালে আড়তদারের কাছে জমা দিয়ে টাকা নিয়ে আমার কাছে চলে আসবি। এই নে আড়তদারের নাম আর ঠিকানা। আচ্ছা সেনাপতি মশাই। আর শোন, এই চাষিদের জমিতে যে সর্বনাশটা আমি করেছি সেটা গোপাল বুঝতে পেরেছে, তাই যা করা তাড়াতাড়ি করতে হবে, নইলে কিন্তু সমূহ বিপদ। আমি জানি তো এটা সেনাপতির কাজ। আমার অনুমান কখনো মিথ্যে হয় না। এখন শোন, তোদের কি করতে হবে। কি করতে হবে দাদু? এই জিনিসটা ধর। রাতে বটার বাড়ির সামনে যখন দেখবি গাড়িতে করে ধান বোঝাই করা থাকবে, তখন তোরা এটা চুপি চুপি গাড়ির ভেতরে ধানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিবি, আর তারপর দেখবি মজা। কি মজা হবে দাদু? সেটা দেখতেই পাবি। শুধু তোদের নজরদারিটা আর কয়েকদিন চালিয়ে যেতে হবে, আর আজকে রাতের কাজটা ঠিকঠাক করতে হবে, তাহলেই হবে। আচ্ছা দাদু। কি গোপাল, দুদিন তো হয়ে গেল, তা এখনো তো পৌঁছা গেল না। কে বা কারা এই চাষি ভাইয়েদের সর্বনাশ করেছে? উপযুক্ত সময় হলে সব ধরা পড়বে মহারাজ। সত্য কখনো চাপা থাকে না। সেনাপতি মশাই, সেনাপতি মশাই। এ কি, কে তুমি? হুট করে রাজসভায় ঢুকে পড়লে যে? আমি একজন আড়তদার। সেনাপতি আমাকে ধান বিক্রি করেছিল, কিন্তু ধানগুলো সব পচে গেছে। সেনাপতি আমার সঙ্গে বেইমানি করেছে। সে কি? এ কি করে সম্ভব? আমি তো আমার নিজের জমিতে রাসায়নিক মেশাইনি। আমি তো কি বললেন সেনাপতি মশাই? কিছু না বাবা, আমি কিছু করিনি। দেখলেন মহারাজ, সেনাপতি মুখ ফসকে আসল কথা বলে ফেলেছে। কি সেনাপতি? তার মানে তুমি? আগে মানে হ্যাঁ মানে না মানে মহারাজ, কি হয়েছে?
আমার টাকা আমায় ফেরত দিন, নইলে আমি কিন্তু আমার গ্রামের লোকজনকে ডেকে এনে তুমুল অশান্তি করব। ভুল হয়ে গেছে মহারাজ, আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ। এত চাষির সর্বনাশ করেছো? না 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 না, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আজ থেকে তোমার বেতন বন্ধ, আর তোমার ওই জমি বাড়ি সব আজ থেকে চাষিদের দিয়ে দেওয়া হবে। ও মহারাজ, আমি তাহলে না খেতে পেয়ে মরে যাব। বিশ্বাস করুন, আমি ভুল করে ফেলেছি। কিন্তু সেনাপতি তো নিজের জমিতে রাসায়নিক মেশায়নি, তাহলে? একেই বলে পাকা ধানে মই। সেনাপতি চাষিদের কাঁচা ধানে মই দিয়েছিল, আর আমি মই দিয়েছি পাকা ধানে। আর এই কাজে সাহায্য করেছে বিজ্ঞানী। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ। বলি কত বেলা হলো, এবার তো ঘুম থেকে ওঠো। সেই কোন সকালে সূর্য উঠেছে, দালান থেকে শুরু করে সবখানে গোবর জল লেপা হয়ে গেল, আর ওনার ঘুম আর ঘুম। হ্যাঁ, সে কি আর আমি জানি না? তোমার এই গোবর জলের গন্ধে আমার কাঁচা ঘুমটা দফা রফা হয়ে গেল একেবারে। ওই দেখো, কাঁচা ঘুম মানে সারা রাত নাক ডাকিয়ে ঘুমোলে, আর এখন বলছো কাঁচা ঘুম? বলি যত বুড়ো হচ্ছ তত কি তোমার ঘুম বাড়ছে নাকি? আসলে দিন দিন তুমি কুঁড়ে হয়ে যাচ্ছ। গিন্নি, বলি একটু শান্তি দেবে কি? সকাল সকাল মাথা খারাপ করে দিচ্ছে একেবারে। আহারে, তোমার এত ঘুম দেখে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। দুধ কর না, অনেক বেলা হয়ে গেল, এক্ষুনি বেরোতে হবে। রাজসভায় আর জরুরি আলোচনা আছে। মহারাজের কোন জরুরি আলোচনাতে তোমাকে লাগে বুঝি না বাপু। তুমি তো যাও মস্করা করতে। থামো গিন্নি, থামো। কিরে, দুটো মাটির ভাঁড় নিয়ে এলি যে, এগুলো কি হবে? দাদু, আমাদের একটু সাহায্য করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু কি ব্যাপার সেটা তো বুঝতে পারছি না। বাইরে পুটিও দুটো ভাঁড় নিয়ে দাঁড়িয়ে আছে। আহা, আমি গোপাল ভাঁড় থাকতে আবার ভাঁড়ের কি দরকার? আছে দাদু, এই প্রচন্ড গরমে দেখছো না কোনো পাখি দেখা যাচ্ছে না। তা বটে, গরম এবার খুব ভালো রকমই পড়েছে। তবে মনে হচ্ছে দিন কয়েক বাদে বৃষ্টিও হবে, বুঝলি? কিন্তু যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হচ্ছে ততক্ষণ পাখিরা জল পাবে কোথা থেকে? এই গরমে পাখিরা তেষ্টাই বা মেটাবে কি করে বলো তো? হ্যাঁ, এটা তো খুব ভালো ভেবেছিস গুলটে। তা এখন কি চাস বলতো? এই ভাঁড়ে জল ভরে ওই চালার ওপর রাখতে হবে, তাই তোমাকে যে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, সত্যি তো, সত্যি 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 পাখিদের কথা তো মানুষদের ভাবা উচিত। যদিও আমার রাজসভায় পৌঁছতে দেরি হবে, কিন্তু তাও তোদের এই সুন্দর কাজে আমি তোদের সাথে থাকবো। চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, মই লাগবে, মই। যাক, এখনো দম ফুরায়নি, তাহলে দু হাতে মই তুলে ঠিক দাঁড় করিয়ে দিলাম। আমি জানতাম দাদু ঠিক পারবে। নে গুলটে, আমি আর পুঁটি মই ধরছি, তুই আস্তে আস্তে চালের উপর উঠে যা। বাহ 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 বাহ, ওই দেখ, ওই দেখ পুঁটি, পাখি জল খাচ্ছে। না, এবার রাজসভায় যেতে হয়। সভা যে শুরু হয়ে গেল। আজ আমাদের সভাতে
প্রজাদের খাজনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সবাই এসে গেছে আশা করি। মহারাজ, আপনার ডাকে খাজাঞ্চি এসে গেছে। আমাদের রাজকোষের অবস্থা এবছর বেশ ভালোই বলতে হবে। বাহ বাহ বাহ, বেশ বেশ। তবে হ্যাঁ মহারাজ, ঠিক ধরেছেন। আমি বুঝতে পেরেছি আপনি গোপালকে খুঁজছেন, কিন্তু মহারাজ, গোপাল যথারীতি রাজসভায় এসে পৌঁছতে পারেনি। কিন্তু মহারাজ, গোপাল নিশ্চয়ই বাড়িতে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কিন্তু গোপালকে ছাড়া এই আলোচনা যে অর্থহীন। মহারাজ, খাজনা বিষয়ে আলোচনা গোপাল থেকেই বা কি করবে? এটা তো ওর কাজ নয়। মানে আমি বলতে চাইছি, খাজাঞ্চি যখন উপস্থিত আছেন। তুমি বুঝলেও বুঝতে চাইবে না মন্ত্রী। গোপালকে ছাড়া আমি কোনো আলোচনা করব না। তাহলে তো মহারাজ, সবার কাজ বন্ধ রেখে গোপালের জন্য অপেক্ষা করতে হয়। মহারাজ, আমার একটা কথা বলবার ছিল। বেশ বেশ, নির্ভয়ে বলো। মহারাজ, আমি এমন কিছু আবিষ্কার করতে চলেছি যাতে যাতে মহারাজের আর কোনো খাজনা নেওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ, সেটা আবার কিরকম? ধরুন ধরুন যদি এমন কিছু আবিষ্কার করতে পারি যাতে রাজকোষ কোনোদিনও খালি হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আর ওই খাজনা নেওয়ার কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, সে তো খুব ভালো কথা। শিগগির আপনি আবিষ্কারটা করে ফেলুন। মন্ত্রী চুপ কর। শোনো হে বিজ্ঞানী, রাজকোষের উন্নতির জন্য বিশেষ ভাবার দরকার নেই, কারণ রাজকোষে যা আছে তা সব প্রজাদের কল্যাণের জন্য। তাই এমন কিছু আবিষ্কার করো যাতে প্রজাদের উন্নতি হয়। ঠিক বলেছেন মহারাজ। আরে এই তো গোপাল। বড্ড দেরি হয়ে গেল, তাই এক দৌড়ে চলে এলাম। বেশ ভালো, ঘুম থেকে উঠে দৌড়ানো খুব ভালো। এই শুরু হলো। মহারাজ, অন্য একটি কারণে আমার দেরি হয়েছে, তবে পিপাসায় ছাতি ফাটছে, কথা বলতে পারছি না। এই গোপালকে জল দাও। বলো বলো গোপাল, এবার বলো। এই প্রচন্ড গরমে দেখছো না কোনো পাখি দেখা যাচ্ছে না। তা বটে, গরম এবার খুব ভালো রকমই পড়েছে। এই গরমে পাখিরা তেষ্টাই বা মেটাবে কি করে বলো তো? হ্যাঁ, এটা তো খুব ভালো ভেবেছিস গুলটে। তা এখন কি চাস বলতো? এই ভাঁড়ে জল ভরে ওই চালার ওপর রাখতে হবে, তাই তোমাকে যে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, সত্যি তো, সত্যি 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 পাখিদের কথা তো মানুষদের ভাবা উচিত। যদিও আমার রাজসভায় পৌঁছতে দেরি হবে, কিন্তু তাও তোদের এই সুন্দর কাজে আমি তোদের সাথে থাকবো। চল। চমৎকার গোপাল, চমৎকার। তোমার নাতি নাতনিদের পাখিদের জন্য যে ভালোবাসা তা আমাকে মুগ্ধ করলো। সত্যি তো, এই গরমে পাখিদের জল খাওয়ার খুব কষ্ট। আমিও আর কি তোদের সাথে মই নিয়ে লেগে পড়লাম। বেশ বেশ করছো, বেশ করছো। কিন্তু মহারাজ, আজকের সবার গুরুত্বপূর্ণ আলোচনা এবার শুরু করা গেলে বড় ভালো হতো। মানে বলতে চাইছি, বেলা যে অনেক হলো। আজ অনেক বেলা হয়ে গেছে, আজ সভা মুলতুবি হলো। আলোচনা বরং কাল হবে। যথা আজ্ঞা মহারাজ। মন্ত্রী মশাই, আপনি হচ্ছেন আমাদের সব, তালিবস্য নয়, দন্তিস্য। তবে আমি যা বলবো সব তোরা শুনবি তো? আপনার সব কথাই তো শুনি মন্ত্রী মশাই। মানে ওই আপনি যা করতে বলেন কিছুই তো আর বাকি রাখি না। জানিস, এবারে ফলন খুব ভালো হয়েছে, খাজনাও একেবারে উপচে পড়বে। মানে বলছিলাম কি, ওই খাজনার কিছুটা, মানে এই সামান্য কিছু যদি আমাদের কপালে জোটে, তাহলে বাকি জীবন আর কিছুই করতে হবে না, বসে খেয়েই কাটিয়ে দেওয়া যাবে। তবে আর তোদের সাথে দেখা করলাম কেন? কিছুটা নয়, পুরোটাই তোরা পাবি যদি তোরা আমার কথা শুনে চলিস। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, আপনি যা বলবেন তাই করব। তবে শোন,
না, আজ আর রাজবাড়ি পৌঁছতে দেরি হবে না। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজ আমায় ঠেকায় কে? কি ওরা কি এত বলতে বলতে সকালবেলায় রাজবাড়ির দিকে যাচ্ছে? আমার চাষি ভাইদের মনে হচ্ছে বড়ই তাড়াহুড়ো। ওরা কি বলছে? ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে। শোনো, সবাই পা চালাও, আরো জোরে, আরো জোরে। তোমাদের সব মনে আছে তো? ঘটা বটা যেমন ভাবে তোমাদের বলতে বলেছে, যা যা বলতে বলেছে সব কিন্তু মহারাজকে বলবে। হ্যাঁ, সব বলবো, সবাই বলবো। হ্যাঁ, নিশ্চয়ই আমরা সকলে মিলে বলবো। বটা ঘটা যা বলতে বলেছে। বটা ঘটা? ওরা আবার চাষিদের কি বলতে বলেছে? না, আমার তো খুব সুবিধার ব্যাপার মনে হচ্ছে না। যাই দেখি রাজবাড়ি গিয়ে কি বলতে বলেছে বটা আর ঘটা। ফলন একেবারে ভালো হয়নি বলছো? না মহারাজ, না, খুব খারাপ অবস্থা আমাদের, একদম ফলন হয়নি। যেটুকু ফলন হয়েছে মহারাজ, তাতে নিজের পেটটুকু ভরে না, বিক্রি কি করব বলুন? সে কি, এত খারাপ অবস্থা? মন্ত্রী, তুমি আমাকে আগে জানাওনি কেন? আগে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি ভাবছিলাম চাষি ভাইদের দুর্গতির কথা আপনি নিজের কানেই শুনে নিন। না মানে ঠিক আছে, তোমরা চাও আরো বেশি করে ফসল ফলানোর চেষ্টা করো, আর সমস্ত চাষিদের বলে দাও যে মহারাজ এইবারের খাজনা মকুব করে দিয়েছেন। মহারাজ, আপনি ভগবান, আপনি সত্যি আমাদের অবস্থা বুঝতে পেরেছেন মহারাজ। ঠিক আছে, তোমরা এখন যাও। মহারাজের জয়। জয় মহারাজের জয়। ওই বটা ঘটার মতলব তো আমার একটুও ভালো লাগছে না। মনে হচ্ছে মন্ত্রী এসব চালাকি শুরু করেছে। আমাকে নজর রাখতে হবে। মহারাজ, আমি নিজে একবার দেখতে চাই এবছর ফসলের কি অবস্থা। মন্ত্রী, তুমি এটা দায়িত্ব নাও, দেখে এসে আমাকে জানাও প্রজাদের কি অবস্থা। ও, এবার সবকিছু জলের মতো পরিষ্কার। বটা ঘটা আর মন্ত্রী মিলে কিছু একটা ধান্দা করছে। যদিও অনেক বেলা হলো, তবু এখন ঘরে যাওয়া চলবে না। আমাকে আগে খেতে গিয়ে চাষি ভাইদের সাথে দেখা করে কথা বলতে হবে। এই সুরেশ, নিখিল, হ্যাঁ, এদিকে তোরা একবার এদিকে আয় তো। আসছি। এই নিখিল, চলো। কি হয়েছে গো গোপাল দাদা? হ্যাঁ, কি হয়েছে? এমন ভাবে ডাকলে? কোনো বিপদ হলো নাকি গো গোপাল দাদা? না রে না, কোনো বিপদ হয়নি। আমি এই ধরনে তোদের একটু দেখতে এলাম। তারপর মহারাজও জানতে চাইছেন এবছর ফলন কিরকম হয়েছে। ও তাই? হ্যাঁ গোপাল দাদা, হ্যাঁ, আমরা খুব সানন্দে আছি। সে তো খুব ভালো কথা। হ্যাঁ, আনন্দে থাকলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকে। মহারাজকে বলবেন কোনো চিন্তা না করতে, এবছর খুব ভালো ফলন হয়েছে। হ্যাঁ, ওই প্রতি বছর যেরকম হয়, মহারাজের আশীর্বাদে এই বছর প্রায় 2 গুণ ফসল ফলেছে। হ্যাঁ, 2 গুণ। বাহ, অতি উত্তম। খুব ভালো লাগছে শুনে, বুঝলি? মহারাজ, আমি অনেক চাষির ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছি, দেখেছি তাদের কি অবস্থা। ফলন হয়নি, অনাহারে সবাই মরতে চলেছে। কিন্তু ফলনের অবস্থা এত খারাপ হলো কেন? জল মহারাজ, জলের যোগানের আকাল পড়ে গেছে। বৃষ্টি হয়নি, তাই এই অবস্থা। বেশ, আমি তো খাজনা মকুব করেই দিয়েছি, আর প্রজাদেরও ঘোষণা করে জানিয়ে দাও তারা যেন শুধু জল নষ্ট না করে। হ্যাঁ মহারাজ, তবে আরো একটা অনুরোধ ছিল। বলো শুনি। প্রজাদের সাথে সাথে আমরা এই রাজসভাতে যদি জলের ব্যবহার না করি, তাহলে প্রজাদের কাছে আপনি আরো প্রিয় হয়ে উঠবেন। মানে আমার এটাই মনে হয় মহারাজ। বাহ, ও ভালো বলেছ তো মন্ত্রী। সাধু। আমরাও তাহলে রাজসভা চলাকালীন কোন রকম জলের ব্যবহার করব না, তেষ্টা পেলেও কষ্ট করে সহ্য করব।
বুঝেছি, এবারে রাজসভাতে আসার আগে পেট ভরে জল খেয়ে আসতে হবে। সবাই শোনো, এবছর দ্বিগুণ ফলন হয়েছে আমরা জানি, তাই মহারাজ এবার দ্বিগুণ খাজনা নেবে বলে জানিয়েছেন। তাই এই ঘোষণা, তোমরা কাল দ্বিগুণ খাজনা এই বটা আর ঘটার বাড়িতে জমা করবে, এটাই নির্দেশ। এটাই তোমাদের পালন করতে হবে, মনে থাকে যেন কালকের মধ্যেই। সব আমার বাড়িতে এনে দিতে হবে, বুঝেছো তোমরা? আর নির্দেশ পালন না করলে ভয়ঙ্কর শাস্তি হবে, হ্যাঁ, যা তোমরা ওই ভাবতেও পারছো না, মনে থাকবে। সে কি, এরকম কোনো নির্দেশ তো মহারাজ দেননি। তিনি তো শুনেছেন ফসল ভালো হয়নি, তাই খাজনা মকুব করেছেন। গোপাল দাদা, এ কি বিচার হলো বলো দেখি? হ্যাঁ, একটু সুখের মুখ দেখেছিলাম, তাই বলে দ্বিগুণ খাজনা? হ্যাঁ, কে ওই বটা আর ঘটা? হ্যাঁ, কে? আমরা ওদের বাড়িতে কেন খাজনা দিতে যাব? হ্যাঁ, কেন খাজনা দিতে যাব সেটাও তো বুঝলাম না। আগে তো কখনো এই এমন নির্দেশ শুনিনি। হ্যাঁ, তাই গোপাল দাদা তোমার কাছে এলাম, তুমি কিছু একটা বিহিত করতে পারবে গোপাল দাদা? ভালো করেছো, ভালো করেছো, তোমরা আমাকে জানিয়েছো। আমি মহারাজকে সব জানাচ্ছি। তার আগে একবার ওই বটার ঘটার কাছ থেকে আমাকে জানতে হবে যে মন্ত্রীর সাথে কি চুক্তিতে রফা হয়েছে। হ্যাঁ, আমরা তো খাজনা দিতে পারবো না গো, এত খাজনা দিতে পারবো না। আরে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের সব সমস্যার সমাধান আমি করে দেব। এখন নিশ্চিন্তে বাড়ি যাও। এই যে বটা ঘটা, তোদের সব দুষ্কর্ম আমি জেনে গেছি, প্রজাদের মুখ থেকে সব আমি শুনেছি। এবার বলতো তোদের নিয়ে কি করা যায়? আমাদের সাথে মন্ত্রী মশাই আছেন। তাতে কি, আমি যদি এখন মহারাজকে গিয়ে সব কথা বলি, তাহলে মন্ত্রী নিজে তো মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে, কিন্তু তোদের কি অবস্থা হবে সেটা বুঝেছিস? তোদের সারা জীবন গারদের পিছনে কাটাতে হবে। ওরে বাবা রে, ওই গারদে আমরা থাকতে পারবো না। দাঁড়া, তোদের এমন অবস্থা করব যে আর কোনোদিন ওই গারদ থেকে বেরোতে পারবি না। ওরে বাবা রে, আমাদের রক্ষা করো। এই মন্ত্রীর কথা শুনে আমাদের খুব ভুল হয়ে গেছে গোপাল দাদা। কথা দিচ্ছি আর করবো না এরকম। কথা দিচ্ছিস তো? আমরা আর করবো না। মন্ত্রী মশাইয়ের কথা শুনে এখন আমরা গারদে যাওয়ার পথে, দরকার নেই আমাদের খাজনা। বেশ, ছাড় 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 ছাড়, আর কাঁদতে হবে না। তবে আমি যা বলবো সেটা মেনে চলতে হবে, বুঝলি? আগে খুব বুঝেছি, খুব। কি গোপাল, তোমাকে আজ একটু চিন্তিত দেখছি। গোপালের মনে হয় জল তেষ্টা পেয়েছে। এটা ঠিক বলেছেন মন্ত্রী মশাই, সত্যি আমার জল তেষ্টা পেয়েছে। কেমন করে মিটবে তেষ্টা? জলের দেখা নাই, সবার কথা ভেবে একটু সহ্য করো ভাই। বেশ বেশ, গোপাল না হয় একটু সহ্য করো। সে ঠিক আছে মহারাজ, কিন্তু আমার একটি প্রস্তাব ছিল। তা শুনি কি প্রস্তাব? কয়েকদিন হলো আমরা জলের অপচয় বন্ধ করেছি। এখন আপনি নিজে যদি একটু সরেজমিনে প্রজাদের কতটা উন্নতি হলো সেটা দেখে আসেন, তবে খুব ভালো হয় মহারাজ। সে আবার কি কথা? আমরা থাকতে মহারাজকে কেন কষ্ট করে যেতে হবে? মন্ত্রী, আর প্রস্তাব কিন্তু খুব, আমি নিজেই তাহলে দেখতে যাব। কিন্তু মহারাজ, আমি বলছি এর কোনো প্রয়োজন নেই। সেটা আমাকেই বুঝতে দাও না মন্ত্রী। আর আমি মনে করি আমি নিজে গেলে প্রজারাও বেশি খুশি হবে। কিন্তু মহারাজ। আর কোনো কিন্তু নয় মন্ত্রী, সব গোপালের শয়তান। আমি বুঝি এখুনি বটার ঘটার সাথে দেখা করে জানতে হবে কত খাজনা এলো।
আপনি কোনো চিন্তা করবেন না, মহারাজ আসুক, আমরা যা ব্যবস্থা করার করব। সেই দিনের চাষিদের ডাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওদের দিয়েই যা বলাবার সব বলাবো। মহারাজ সেটাই বিশ্বাস করবেন। আর তারপরেই আমরা খাজনার হিসেব নিয়ে বসবো। এই যে তোমাদের খবর নিতে আমি নিজেই তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। বলছি তোমাদের কিছু বলার থাকলে তোমরা নির্ভয় বলতে পারো। মহারাজ, আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, কিন্তু কোনো উপায় না দেখে বলতে বাধ্য হচ্ছি, আপনি এবছরের মতো আমাদের খাজনা মকুব করে দিলেও মন্ত্রীমশাই জল খরচের জন্য দ্বিগুণ খাজনা দাবি করেছেন। সে কি? শুধু তাই নয় মহারাজ, সব খাজনা ওই বটা আর ঘটার বাড়িতে জমা করতে হবে। এরকম কথা তো বলার ছিল না। কি ব্যাপার মন্ত্রী, এসব আমি কি শুনছি? মহারাজ মহারাজ, রেগে যাবেন না, আমি কিছুই জানি না। নিশ্চয়ই বটা আর ঘটা এর পেছনে আছে, ওদের এই সব শয়তানি বুদ্ধি। তাই নাকি? এই যে বটার ঘটা, এদিকে এসে মহারাজকে সব বলে যাও। বলো বলো বলো, নির্ভয়ে বলো। মহারাজ, মন্ত্রী মশাই আমাদের বুঝিয়েছিল যে ফলন ভালো হয়েছে, তাই খাজনা অনেক হবে। আমরা শুধু একটু ওই লোভে পড়ে গিয়েছিলাম। বলেছিলাম ওই খাজনার সামান্য কিছু আমাদের কপালে জুটলেই সারা জীবন বেশ আয়েশ করে থাকা যাবে। কিন্তু মন্ত্রী মশাই পুরো খাজনাটাই চুরি করতে চেয়েছিল। বাহ বাহ, চমৎকার গোপাল, চমৎকার। এই তোমার বুদ্ধিতেই মন্ত্রী ধরা পড়লো। যা করেছি সবই চাষি ভাইদের কথা ভেবে মহারাজ। এই জল বাঁচানোর জন্য মন্ত্রী যেমন রাজসভায় সকলের জল খাওয়া বন্ধ করেছিল, তেমনি আগামী 1 মাস শুধু খাবার জল ছাড়া মন্ত্রী আর কোন রকম কাজে জল ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, এটাই তোমার শাস্তি।